আচ্ছা, আমরা গতদিন চ্যাপ্টার 3 পড়েছিলাম যেখানে ওয়েস্ট ওয়াটার টাইপ আর ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা পড়ছিলাম। তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো পুরোটা শেষ হয়নি। আমরা এখনো হচ্ছে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়বো। আচ্ছা, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি আছে? আসলে এখানে আছে অর্গানিক কম্পাউন্ড আছে, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড বলতে আসলে আমরা কি বুঝি? অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে সবারই আশা করি ধারণা আছে কিছু। ইন্টারমিডিয়েটে থাকতে আমরা পড়েছিলাম। অর্গানিক কম্পাউন্ডে কি মেইন কনস্টিটিউয়েন্ট টা কি থাকবে? কার্বন থাকবে। ঠিক আছে? যেটা কার্বনের সাথে অন্যান্য এলিমেন্ট থাকবে। কিন্তু এক্সেপ্ট কি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বনেট, ঠিক আছে? যেগুলোকে আমরা বলতেছি আবার ইনঅর্গানিক কম্পাউন্ড। আচ্ছা, এখন অর্গানিক কম্পাউন্ড গুলোর আসলে প্রপার্টিজ কি? যেগুলা ইউজুয়ালি কম্বাসিবল, তারপরে হচ্ছে লোয়ার মেল্টিং পয়েন্ট থাকবে, বয়লিং পয়েন্ট থাকবে, লেস সলিউবল ইন ওয়াটার, তারপর হচ্ছে হ্যাভ ভেরি হাই মলিকুলার ওয়েট থাকবে। মোস্ট অর্গানিক কম্পাউন্ডস ক্যান সিভিয়ার এ সোর্স অফ ফুড ফর মাইক্রো অর্গানিজম। আচ্ছা, এই অর্গানিক কম্পাউন্ড গুলোই কিন্তু মাইক্রো অর্গানিজমের যে ফুড হিসেবে কাজ করতেছে। সো এইটুকু জিনিস একটু ভালোভাবে মনে রাখবেন। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষায় আপনাদের আসতে পারে যে অর্গানিক কম্পাউন্ড বলতে আসলে কি বুঝো? ঠিক আছে? অর্গানিক আর ইনঅর্গানিক কম্পাউন্ড ২ টার মধ্যে কিছু ডিফারেন্স দেখাও। এরকম কোয়েশ্চেন আসতে পারে। সো এই জিনিসগুলো এজন্য অর্গানিক কম্পাউন্ড আসলে কি আর ইনঅর্গানিক কম্পাউন্ড কি এই জিনিসগুলো ভালোভাবে বুঝবেন। ঠিক আছে? এখন দেখেন এই অর্গানিক কম্পাউন্ড গুলার সোর্স কিছু দেওয়া আছে। এই সোর্স গুলো দেখে নিবেন। এগুলো নিয়ে খুব একটা বেশি go through করতেছি না আমি। তারপর হচ্ছে এই ক্লাসিফিকেশন। এই অর্গানিক কম্পাউন্ড গুলাকে আবার ক্লাসিফাই করতেছি কিসের উপর? ডিগ্রেডেবিলিটির উপর ভিত্তি করে। একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। ঠিক আছে? তার মানে অর্গানিক কম্পাউন্ডকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি? ২ টা ভাগে ভাগ করতেছি। কিসের উপর ভিত্তি করে? তার ডিগ্রেডেবিলিটির উপর ভিত্তি করে। প্রথমটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড আর দ্বিতীয়টা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা, এখন হচ্ছে বায়োডিগ্রেডেবল বলতে কি বুঝতেছি? আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পোর্টেন্ট যে অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশন। ঠিক আছে? এটা আপনাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এখন অর্গানিক কম্পাউন্ডের এই যে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল গুলো কি কাজ করতেছে? মাইক্রো অর্গানিজমের ফুড হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? আর যেগুলো হচ্ছে ফাস্টার খুব ইজিলি অক্সিডাইজ হচ্ছে মাইক্রো অর্গানিজমের মাধ্যমে। আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন ফ্যাট, প্রোটিন, হিউম্যান অ্যান্ড অ্যানিমাল ওয়েস্ট। আর নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স এ কি আছে? এগুলো হচ্ছে ডিফিকাল্ট বায়োডিগ্রেড করা। আর হচ্ছে এগুলা মাইক্রো অর্গানিজমের জন্য টক্সিক। আর এখানে কি এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল যেগুলো ছিল সেগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজমের ফুড হিসেবে ইউজ করা হতো। ঠিক আছে? আর এখানে কিছু আ আপনার আ আ উদাহরণ দেওয়া আছে নন বায়োডিগ্রেডেবল, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ঠিক আছে? এখন আপনার পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় আসবে বায়োডিগ্রেডেবল আর হচ্ছে ভার্সাস নন বায়োডিগ্রেডেবল। এই ২ টার মধ্যে ডিফারেন্স আসবে। ঠিক আছে? বায়োডিগ্রেডেবল অর্গানিক আর নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স এর মধ্যে আপনার ডিফারেন্স আ লিস্ট ডাউন করতে মানে বলতে পারে পরীক্ষায়। আচ্ছা, এখন এই অর্গানিক কম্পাউন্ড গুলোর ইফেক্ট আসলে কি হইতে পারে? এখন দেখেন আমরা এই জিনিসটা আগেও ডেসক্রাইব করেছি। অর্গানিক কম্পাউন্ড যদি হয় তাহলে মানে আ কোন ওয়াটার বডিতে যদি থাকে তাহলে কি হবে? সেখানে ডিপ্লেশন অফ দ্যা dissolved oxygen in the water. dissolved oxygen কে কি দিয়ে প্রকাশ করতেছি আমরা? DO হচ্ছে dissolved oxygen। তারপর কি? destroying the aquatic life. aquatic life কেন ভাঙতেছে? কারণ হচ্ছে এই যে dissolved oxygen এর পরিমাণ যে কমে যাচ্ছে, dissolved oxygen এর পরিমাণ কমে গেলে কি? aquatic life টা নষ্ট হয়ে যাবে। আরেকটা কি ড্যামেজিং দ্যা ইকোসিস্টেম। আচ্ছা, আ কোন একটা যদি লিভিং অর্গানিজম যদি আ মানে আ এই আপনার হচ্ছে aquatic লাইফ থেকে যদি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে তখন কি ইকোসিস্টেমটাও কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সাম অর্গানিজমস এখানে আরেকটা জিনিস হচ্ছে সাম অর্গানিজমস ক্যান কজ ক্যান্সার। যেমন হচ্ছে ট্রাইহেলমিনথেনের কথা বলা হয়েছে। যেটা আপনার ক্যান্সার প্রোডিউস করতে পারে। তো এখন এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে ট্রাইহেলমিথেন ক্যান প্রোডিউসড আ আ আর প্রোডিউসড ইন ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস when natural organic compounds combined with chlorine added for the disinfection purpose. ঠিক আছে? যখন এই ন্যাচারাল অর্গানিক কম্পাউন্ড গুলা, ঠিক আছে? এই যে অর্গানিক কম্পাউন্ড গুলা কিসের সংস্পর্শে আসবে? আপনার ক্লোরিনের সংস্পর্শে আসবে। কিসের পারপাস এ? ডিসইনফেকশন পারপাস এ। তখন কি? এখন ক্যান্সার কজ হতে পারে। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এই যে বিওডি, আমরা এখন বিওডি নিয়ে পড়ব। ডিসলভড অক্সিজেন গুলা পড়ব। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে যে
নরমালি ওয়েস্ট ওয়াটার হ্যাজ হাই অর্গানিক কন্টেন্ট। আচ্ছা, ওয়েস্ট ওয়াটার গুলোতে আসলে যদি ওয়েস্ট ওয়াটারে যদি অর্গানিক কন্টেন্ট না থাকতো তাহলে তো আমাদেরকে এগুলোকে মানে ট্রিট করার কোনো দরকার হতো না, তাই না? তো মেইন রিজন হচ্ছে এখানে অনেক হাই অর্গানিক কন্টেন্ট আছে, এই জন্য আমাদের ওয়েস্ট ওয়াটার গুলোকে ট্রিট করতে হচ্ছে। আচ্ছা, এখন দ্য অর্গানিক কন্টেন্ট আর মেজার্ড বাই দ্য, এই যে অর্গানিক কন্টেন্ট গুলো আছে ওয়েস্ট ওয়াটারের মধ্যে, এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতেছি? আমরা মেজার করতেছি এই বিওডি আর সিওডি দিয়ে। বিওডি কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, যেটার ভ্যালু হচ্ছে 100 থেকে 400 এর মধ্যে মিলিগ্রামের মধ্যে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আপনার দেখেন এই যে মানে এর পরবর্তীতে আমরা বিওডি আর সিওডি এর কয়েকটা ম্যাথ দেখবো। ঠিক আছে, এই যে বিওডি আপনাকে কিন্তু প্রায় আপনারা যখন এখান থেকে পাস করার পরে ভাইবা দিতে যাবেন, যাদের এনভায়রনমেন্ট মেজর থাকবে বা কোনো এনভায়রনমেন্ট রিলেটেড ফার্মে কাজ করবেন, তাদেরকে প্রায় জিজ্ঞাসা করা হবে। এই দুইটা টার্ম খুব বেশি ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট মানে এই দুইটা টার্ম আপনার থাকবেই। ঠিক আছে, বিওডি সিওডি। বিওডি বলতে আসলে কি বোঝায়? তখন আপনাকে জিজ্ঞাসা করবে ভাইবা বোর্ডে যে আসলে বিওডি বলতে কি বুঝো? তখন বলতে হবে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিওডি কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপরে এই দুইটার মধ্যে আরো কিছু কোশ্চেন হতে পারে, সেই জিনিসগুলো আমরা এখন পরবর্তীতে আলোচনা করবো। ইভেন এই দুইটা টার্ম কিন্তু আপনাদের পরীক্ষায় আসবেই মাস্ট। ঠিক আছে, পরীক্ষা ইভেন ফাইনাল পরীক্ষাও এই বিওডি আর সিওডি থেকে একটা কোশ্চেন, এক সেটের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখন দেখেন এই বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে আসলে আমরা কি বুঝি? ঠিক আছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে বুঝবো আমরা দ্য কোয়ান্টিটি অফ অক্সিজেন ইউটিলাইজড বাই এ মিক্সড পপুলেশন অফ মাইক্রো অর্গানিজমস টু বায়োলজিক্যালি ডিগ্রেড দ্য অর্গানিক ম্যাটার ইন দ্য ওয়েস্ট ওয়াটার আন্ডার অ্যারোবিক কন্ডিশন। আচ্ছা, অ্যারোবিক কন্ডিশন বলতে কি বুঝি? বাতাসের সংস্পর্শ থাকবে। বাতাসের সংস্পর্শ। আমি অ্যারোবিক কন্ডিশনটা কিন্তু আগেও আপনাদেরকে ডেসক্রাইব করেছি। স্যার অক্সিজেন প্রেজেন্ট হ্যাঁ থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে ডিজলভ অক্সিজেন উপস্থিত হবে। ঠিক আছে, দ্যাট মিনস এখানে হচ্ছে কতটুকু পরিমাণ আমার অক্সিজেন ইউটিলাইজ হবে, এই যে আমার অর্গানিক কম্পাউন্ড গুলো আছে, এই যে অর্গানিক ম্যাটার গুলো আছে, অর্গানিক ম্যাটার গুলোকে আমার হচ্ছে ব্রেকডাউনের জন্য কতটুকু পরিমাণ অক্সিজেন দরকার হচ্ছে, সেটাই আমরা বের করতেছি কি দিয়ে? বিওডি দিয়ে। ঠিক আছে, এখন হচ্ছে বিওডি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, বিওডি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা ওয়াটার পপুলেশন কন্ট্রোলের জন্য। আর ইট ইজ ইউজড অ্যাজ এ মেজার অফ অর্গানিক পলিউশন। আচ্ছা, এখন বিওডি দিয়ে আমরা আসলে কি বুঝতেছি? যে অর্গানিক পলিউশনটা বুঝতেছি। এই কোশ্চেনটা আসতে পারে আপনার পরীক্ষায়, দেখা যাবে যে বিওডি দিয়ে সে ফর সাপোজ আমার দুইটা বোতল দিছে, একটা বোতল হচ্ছে বোতল 1 আর একটা হচ্ছে বোতল 2। ঠিক আছে, এখন বলবে যে আপনাকে বোতল 1 এ বিওডি ক্যালকুলেশন করো, বোতল 2 এ বিওডি ক্যালকুলেশন করো। সে ফর সাপোজ বোতল 1 এ আপনি একটা বিওডির ভ্যালু পেলেন। ঠিক আছে, বিওডির ভ্যালু পেলেন যেটা দেখা যাচ্ছে যে বোতল 1 এরটা বড় আর বোতল 2 এরটা ছোট। তার মানে কি আপনার অর্গানিক পলিউশন কোনটাতে বেশি? বুঝে যাচ্ছে কিছু? স্যার নাম্বার 2 তে। কেন নাম্বার 2 তে বেশি হবে? স্যার অক্সিজেন লেভেল স্যার কমে গিয়েছে। না, বিওডি বলতে আসলে কি বুঝতেছি? দ্য কোয়ান্টিটি অফ অক্সিজেন ইউটিলাইজড বাই দ্য মিক্সড পপুলেশন অফ মাইক্রোঅর্গানিজম, মানে হচ্ছে আমার কতটুকু অক্সিজেন লাগবে এই যে অর্গানিক ম্যাটার গুলোকে আমরা ভাঙবো। ঠিক আছে, অর্গানিক ম্যাটার গুলোকে ব্রেকডাউনের জন্য আমার কতটুকু অক্সিজেন লাগবে। এখন দেখেন বোতল 1 এ যদি বিওডির পরিমাণ বেশি হয়, তার মানে কি আমার বোতল 1 কি অক্সিজেন বেশি লাগতেছে না এই অর্গানিক ম্যাটার গুলোকে ভাঙতে? জি স্যার, জি স্যার, তার মানে কি বোতল 1 কি সরি অর্গানিক স্যার। ম্যাটারের পরিমাণ বেশি না? জি স্যার। তার মানে কি বোতল 2 তে অর্গানিক ম্যাটারের পরিমাণ কম আছে। ঠিক আছে, সো এরকম টাইপের আমি জানি না আপনাদের আগে কোশ্চেন গুলো এরকম আসতো কিনা যে মানে কোন ম্যাথের সাথে একটা মানে ম্যাথের লাস্টে আপনাদেরকে কমেন্ট করতে হয়, এরকম টাইপের কোশ্চেন আসতো কিনা আমার কোনো ধারণা নাই। কারণ আমি দেশের বাইরে পড়ালেখা করেছি, সো আমাদের ওইরকম টাইপের কোশ্চেন আসতো প্রায়। ঠিক আছে, সো আপনারা এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করবেন। আচ্ছা, তার মানে এই যে এই জায়গাটুকু বুঝা গেল। আচ্ছা, এখন হচ্ছে বিওডি টেস্ট। এই যে আমরা বিওডি টেস্ট করব, বিওডি টেস্টে কি একটা হচ্ছে 5 ডে টেস্ট, 5 দিন পরে আমরা রেজাল্ট নিয়েছি, 5 দিন পরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতেছি সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আর একটা হচ্ছে 3 দিন পরে, সেটা হচ্ছে আমরা 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা বিওডি টেস্টে যাব। বিওডি টেস্ট থেকে আপনার ম্যাথ আসবে, ম্যাথ এসে এরকম টাইপের কমেন্ট আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে বিওডি টেস্টের মেথড। 5 ডেজ এর জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতেছি আমরা? 25 ডিগ্রি সেলসিয়াস। আর 3 ডেজ এর জন্য রাখতেছি কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তার মানে বলা যাচ্ছে কি বিওডি টেস্ট করতে অবশ্যই আমার মানে একদিনে কোনো টেস্ট করা পসিবল? বিওডি টেস্ট না, বিওডি টেস্ট একদিনে পসিবল না। হ্যাঁ, 5 দিন লাগবে, মিনিমাম 3 দিন লাগবে। ঠিক আছে, এখন দেখেন বিওডি টেস্টের মেথডটা।
A water sample containing degradable organic matter is placed in a আচ্ছা আমরা ফার্স্টে একটা বিওডি বোতলে নিলাম একটা স্যাম্পল, তারপর হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ডিলিউশন ওয়াটার ইউজ করতেছি। এখন ডিলিউশন ওয়াটারটা কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে, আচ্ছা এই জায়গাটুকু একটু ভালোভাবে দেখবেন। ডিলিউশন ওয়াটারের প্রিপারেশন, ডিলিউশন ওয়াটারের প্রিপেয়ার বাই অ্যাডিং ফসফেট বাফার, যেটার হচ্ছে পিএইচ এর মান 7.2, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড এন্ড ফেরিক ক্লোরাইড ইনটু এ ডিস্টিল ওয়াটার। আচ্ছা ঠিক আছে, ডিস্টিল ওয়াটারের মধ্যে এগুলো দিব। তারপর হচ্ছে aerate the dilution water to saturate it with oxygen before use। আচ্ছা এই জায়গাগুলো আর খুব একটা লাগবে না। এখন দেখেন প্রথমে হচ্ছে প্রসিডিউরটার ফার্স্ট স্টার্টিং এ হচ্ছে আমি একটা বিওডি বোতলে আমি একটা স্যাম্পল নিব। স্যাম্পল নেওয়ার পরে ডিলিউশন করব, ডিলিউশন করে আমরা 15 মিনিট পরে, এই যে ডিলিউশন করা 15 মিনিট পরে আমরা ডিও রিডিংটা নিব। কিসের রিডিং নিব? ডিও। ডিও দিয়ে কি বোঝায়? হ্যাঁ, ডিজলভ অক্সিজেন। এই যে 15 মিনিট পরে যে রিডিংটা নিচ্ছি ডিজলভ অক্সিজেন, সেটা হচ্ছে ডিওআই, আই ফর ইনিশিয়াল। ঠিক আছে, এরপরে আমরা এই বোতলটাকে ক্লোজ করে দিব এন্ড প্লেসড ইট ইন এ ইনকিউবেটর ফর 5 ডেজ। ঠিক আছে, আমরা এখানে টেস্ট করতেছি কয়দিনের জন্য? 5 দিনের জন্য। এজন্য আমরা 5 দিনের জন্য এটা ইনকিউবেশনে রাখতেছি। ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে আফটার 5 ডেজ দেন 5 দিন পরে দেন আমরা আবার ডিও এর পরিমাণ মাপবো। ঠিক আছে, সেটা কি? ডিওটি। যদি এখানে টি বলা হয়েছে কেন? যদি 3 হয় তাহলে ডিও 3 আসবে। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের ফাইনাল ডিওটা পাচ্ছি। ঠিক আছে, তার মানে বিওডি টেস্ট করব কিভাবে? ফার্স্টে হচ্ছে আমরা একটা ওয়াটার স্যাম্পল নেব, ওয়েস্ট ওয়াটার স্যাম্পল নেব, তারপরে সেটাকে ডিলিউশন করব। ঠিক আছে, ডিলিউশন করার পরে দেন আমরা 15 মিনিট পরে আমরা ডিও রিডিংটা নিব। ডিও রিডিং নেওয়ার পরে আমরা এটাকে ইনকিউবেশন করব। ইনকিউবেশন করব কয়দিনের জন্য? মিনিমাম 3 দিনের জন্য করতে হবে। এখানে করা হয়েছে 5 দিনের জন্য, কারণ হচ্ছে বিওডি 5 আমাদের দরকার। ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে 5 দিন পরে ডিওর যে রিডিংটা নিব সেখান থেকে আমরা বিওডিটা বের করব। এই যে এখন আমরা ক্যালকুলেশনে আসবো। ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে রাখবেন। আপনাদের কি ফর্মুলা টেবিল দিয়ে দেয় পরীক্ষায়? না স্যার। আচ্ছা ঠিক আছে, ফর্মুলা টেবিল না দিলে কি করার? আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা এখন দেখেন, এই বিওডি আমরা বের করতেছি। বিওডি ইকুয়াল টু ডিওআই, আই ফর, এই আই ফর কি বলেছিলাম আমি? ওই যে প্রথম 15 মিনিট পরে ডিলিউশন করা 15 মিনিট পরে যে আমরা যে রিডিংটা নিচ্ছি সেটাই হচ্ছে ডিওআই, ইনিশিয়াল যে রিডিং ডিও। ঠিক আছে, আর এরপরে যে ফাইনাল যে রিডিংটা নিচ্ছি সেটা হচ্ছে ডিওটি। আর এই পিটা কি বোঝাচ্ছে? এই পিটা হচ্ছে এই যে এখানে বলে দেওয়া আছে ডিলিউশন ফ্যাক্টর। ঠিক আছে, আর বিওডি বলতে কি বোঝাচ্ছি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই যে এখানে সবকিছু আমি ডেসক্রাইব করে দিয়েছি। কোনটার মানে কি? বিওডিটি মানে হচ্ছে বায়োকেমিক্যাল, বিওডি বলতে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা একক আমি মিলিগ্রাম পার লিটার লাগবো, মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এখন এই পি ভ্যালুটা কিভাবে পাবো? পি ভ্যালুটা পাওয়ার জন্য এই যে এখানে আরেকটা ফর্মুলা আছে। পি হচ্ছে ডিলিউশন ফ্যাক্টর। ডিলিউশন ফ্যাক্টর বলতে কি বুঝবো? ভলিউম অফ স্যাম্পল ডিভাইডেড বাই ভলিউম অফ স্যাম্পল প্লাস ভলিউম অফ ডিস্টিল ওয়াটার। আমরা ডিস্টিল ওয়াটার অ্যাড করছিলাম না স্যাম্পলের মধ্যে? আমরা যতটুকু স্যাম্পল নিয়েছিলাম, আমাদের টেস্ট প্রসিডিউরটা কি ছিল? প্রথমে আমরা একটা স্যাম্পল নিয়েছিলাম না? স্যাম্পল নিয়ে তারপরে কি আমরা ডিস্টিল ওয়াটার অ্যাড করেছিলাম না সেখানে? জি স্যার। সেই জন্যই হচ্ছে নিচে হচ্ছে ভলিউম অফ স্যাম্পল প্লাস ভলিউম অফ ডিস্টিল ওয়াটার, আর উপরে হচ্ছে শুধুমাত্র ভলিউম থাকবে। তাহলে আমরা পেয়ে যাব ডিলিউশন ফ্যাক্টর। ঠিক আছে, দেন ডিলিউশন ফ্যাক্টর পেয়ে গেলে আর আমরা হচ্ছে যখন আমরা টেস্ট করে ডিও এর মান পেয়ে যাব, ডিও ইনিশিয়াল আর ডিও ফাইনাল। দ্যাট মিন্স আমরা বিওডি এর মান পেয়ে যাচ্ছি। আচ্ছা এই যে আমরা ডিলিউশন করতেছি, ডিলিউশন করার মেইন রিজন কি? কেন দরকার ডিলিউশনটা? ফর এ ভ্যালিড বিওডি টেস্ট দ্য ফাইনাল ডিও শুড নট বি লেস দেন 1। আচ্ছা এখন যে জিনিসটা আসতেছে যে আমাদের যে ফাইনাল যে ডিওটা পাবো, ফাইনাল ডিও বলতে হচ্ছে যে 5 দিন ইনকিউবেশনের পরে আমরা যে ডিওটা পাবো সেটা কখনোই 1 এর ছোট হতে পারবে না। ঠিক আছে, ইভেন কি সেটা ইনভ্যালিড হবে বিওডি টেস্ট যদি আমার ডিও যে ফাইনাল যে ভ্যালুটা পাবো সেটা যদি 0 এর কাছাকাছি হয়। ঠিক আছে, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা মেইনলি ডিলিউশন করতেছি। ঠিক আছে, আর ডিলিউশন করার আরেকটা জিনিস হচ্ছে ডিলিউশন ক্যান ডিক্রিজ দ্য অর্গানিক স্ট্রেংথ অফ দ্য স্যাম্পল। যেটা মানে স্যাম্পলের যে অর্গানিক যে স্ট্রেংথটা থাকে সেটা আপনার কমিয়ে ফেলতেছে। ঠিক আছে, আর এই জন্যই আমরা মেইনলি ডিলিউশন ফ্যাক্টর দিয়ে এই জন্য আমাদের সূত্রের মধ্যে ডিলিউশন ফ্যাক্টর ইউজ করা হচ্ছে যাতে আমরা অ্যাকচুয়াল বিওডি ভ্যালুটা পাচ্ছি। দেখেন ডিলিউশন করার ফলে কি হচ্ছে? আমাদের অর্গানিক যে স্ট্রেংথটা
সেটা কমে যাচ্ছে না। অর্গানিক স্ট্রেংথ যদি কমে যায় তাহলে আমরা ফাইনালি যদি ডিলিউশন ফ্যাক্টরটা যদি ইকুয়েশনের মধ্যে ইউজ না করি তাহলে ফাইনালি আমরা যেই মানে শুধু ডিওটি দিয়ে ডিও ইনিশিয়াল মাইনাস ডিওটি যদি করি তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো সেখানে কি আমরা অ্যাকচুয়াল কতটুকু অক্সিজেন লাগবে সেই অর্গানিক কম্পাউন্ডটাকে বায়োডিগ্রেড হওয়ার জন্য সেটা কি আমরা পাবো? স্যার কথাটা বুঝি না, আরেকবার একটু বল। আচ্ছা দেখেন ডিলিউশনটা আসলে কি করতেছে? ডিলিউশনটা করতেছে অর্গানিক যে স্ট্রেংথ সেটা কিন্তু ডিক্রিজ করে ফেলতেছে, তাই না? অর্গানিক স্ট্রেংথ যদি ডিক্রিজ করে ফেলে তাহলে কি অর্গানিক স্ট্রেংথটা কমে গেলে তখন কি হচ্ছে? তখন আমার রিকোয়ার্ড যে অক্সিজেন লাগবে সেই অর্গানিক ম্যাটারটাকে ব্রেকডাউন করার জন্য রিকোয়ার্ড যে অক্সিজেন লেভেল সেটাও কি কম লাগবে না? আচ্ছা একটু আচ্ছা তাহলে কি রিকোয়ার্ড অক্সিজেনের পরিমাণ আপনার কম লাগতেছে না? জি স্যার। আচ্ছা এখন দেখেন কিন্তু এখন আমরা যে রেজাল্টটা পাবো, ঠিক আছে? সেই রেজাল্টটা কি তাহলে আমাদের অ্যাকচুয়াল বিওডি পাচ্ছি? আমরা কিন্তু কিছুটা কম পাচ্ছি। আচ্ছা দেখেন ডিলিউশন কেন ইউজ করা হচ্ছে? অর্গানিক স্ট্রেংথ ডিলিউশন করলে অর্গানিক স্ট্রেংথটা কমে যাচ্ছে, তাই না? এখন অর্গানিক স্ট্রেংথ যখন কমে যাচ্ছে, অর্গানিক স্ট্রেংথ কমে গেলে আমাদের যে ফাইনাল যে ডিওর মানটা আসবে সেই মানের মধ্যে ভেরিয়েশন আসবে। জি স্যার। আচ্ছা তো ডিওর মানের মধ্যে যখন ভেরিয়েশন আসবে তখন কি আমরা অ্যাকচুয়াল বিওডির মানটা পাবো? অ্যাকচুয়াল বিওডির মান পাবো না। এইজন্যই আমাদের ডিলিউশন ফ্যাক্টর দিয়ে আমাদের ভাগ করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এই অংশটুকু কিন্তু ইম্পোর্টেন্ট। ডিলিউশন কেন ইউজ করা হয়? ঠিক আছে? বিওডি তে কেন ডিলিউশন করা জরুরি? এই জিনিসটা আপনারা পড়বেন। এই জিনিসটা পরীক্ষায় আসবে। আচ্ছা এখন হচ্ছে এখন এই জায়গাগুলো খুব একটা ইয়া না। এখানে কিছু দেখাই। আচ্ছা এখন হচ্ছে এখন আমরা একটা টপিক পড়বো সেটা হচ্ছে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড এই জিনিসটা পরীক্ষায় আসবে। পরীক্ষায় আসলে এই ইকুয়েশনটা লিখবেন। এই ইকুয়েশনটা লিখে উপরের যে ডেসক্রিপশনটা আছে সেটা লিখবেন। ঠিক আছে? এই কোশ্চেনটা খুবই আমার ইম্পর্টেন্ট। কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, বিওডি টেস্টটা মিনিমাম 5 ডেজ এর জন্যই তো হয় না? মিনিমাম 3 ডেজ এর জন্য। মিনিমাম 3 ডেজ? হ্যাঁ কারণ এই যে আমি আপনাকে দেখিয়েছি একটু আগে বিওডি 3 আর হচ্ছে বিওডি 5 কোথায় গেল? এই যে 5 ডেজ এর জন্য যখন রাখবেন তখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনকিউবেশন করতে হবে। আর যখন 3 ডেজ এর জন্য রাখবেন তখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনাকে ইনকিউবেশন করতে হবে। ঠিক আছে? তার জি মানে কি স্যার। বিওডি টেস্টটা কিন্তু আমি কিন্তু সাথে সাথে রেজাল্ট পাচ্ছি না। সো এটা কি? এটা একটা লং টার্ম প্রসেস আমার রেজাল্ট পাওয়ার জন্য, তাই না? জি স্যার। আর কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আপনাদের পরীক্ষায় এখান থেকে এই স্লাইড থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড যদি বলা হয় কি বলে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড বলতে কি বুঝো তখন এই ইকুয়েশনটা দিবেন। এই ইকুয়েশনটা দিয়ে উপরে যে ডেসক্রিপশন আছে সেই অংশটুকু লিখবেন। আচ্ছা এরোবিক প্রসেসে কি কোনটা প্রেজেন্ট থাকতেছে বলেন? ডিসলভড অক্সিজেন। হ্যাঁ এই যে অক্সিজেন প্রেজেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। হেটারোট্রফিক ব্যাকটেরিয়া বলতে কি বোঝায়? আমি এই টার্মগুলো কিন্তু সবগুলো আগে পড়িয়েছি আপনাদের। হেটারোট্রফিক ব্যাকটেরিয়া তখনই থাকতেছে যখন হচ্ছে তারা অর্গানিক ম্যাটার গুলোকে ইউজ করবে। অর্গানিক ম্যাটার গুলোকে ইউজ করে তারা কি বানাবে? অর্গানিক ম্যাটার গুলোকে তারা ইউজ করবে এজ এ কার্বন আর এনার্জি সোর্স হিসেবে। ঠিক আছে? এই যে দেখেন এই যে এখানে এই জন্যই অর্গানিক ম্যাটার। এই অর্গানিক ম্যাটার গুলোকে তারা ইউজ করবে এজ এ কার্বন আর এনার্জি সোর্স হিসেবে। ঠিক আছে? এখন দেখেন এই যে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া সেটা অক্সিডাইজ হয়ে 1/3 পরিমাণ উৎপন্ন করতেছে কি? colloidal and dissolved organic matter to stable and products carbon dioxide and H2O. আচ্ছা that means এই কার্বন ডাইঅক্সাইড আর H2O কতটুকু এই অর্গানিক ম্যাটার ভেঙে 1/3 ভেঙে এটা কার্বন ডাইঅক্সাইড আর H2O করতেছে। আর হচ্ছে বাকি যে রিমেইনিং 2/3 আছে সেই 2/3 কি হচ্ছে? এই নিউ সেল হচ্ছে 2/3। ঠিক আছে? ঠিক আছে? এটাই হচ্ছে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। আর এখানে আসলে কি কাজ হচ্ছে? এখানে মেইনলি এই যে নিউ সেল তৈরি হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হচ্ছে, এটা হয়ে কি হচ্ছে? এখানে অর্গানিক ম্যাটারটা রিমুভ হয়ে যাচ্ছে না ওয়েস্ট ওয়াটার থেকে? আর অর্গানিক ম্যাটার থাকতেছে ফাইনালি কিন্তু আর কোনো অর্গানিক ম্যাটার থাকতেছে না। সো
এটাই জি, কিন্তু স্যার। আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট গুলোতে করা হয়। ঠিক আছে? সো এখানে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড বলতে কি বুঝো? এই জিনিসটা আপনারা ডেসক্রাইব করবেন। অর্গানিক ম্যাটারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করবে। এখানে মাইক্রো অর্গানিজমের উপস্থিতিতে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড, পানি আর নিউ সেল। আচ্ছা, অর্গানিক ম্যাটারের ব্রেকডাউন হয়ে কত 1/3 হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর H2O, আর হচ্ছে 2/3 থাকবে শুধুমাত্র নিউ সেল। এতটুকু লেখলে আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন। কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। সো এই টার্মটা খুব ভালোভাবে পড়বেন। কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে আরেকটা টার্ম পড়বো। আরেকটা টার্ম কি? সেটা হচ্ছে নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে? নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ড। এই টার্মটাও পরীক্ষায় আসবে। এই ২ টা টার্ম খুব ভালোভাবে পড়বেন। নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ডে এখানে হচ্ছে ২ টা ইকুয়েশন। এই ২ টা ইকুয়েশনই লিখতে হবে আপনাকে। এখানে কি হচ্ছে? আচ্ছা, এরোবিক কন্ডিশন কি? একটু আগেই পড়েছি। অটোট্রফ ব্যাকটেরিয়া কোনটা? বলেন। অটোট্রফ ব্যাকটেরিয়াতে হচ্ছে আপনার ইনঅর্গানিক ম্যাটার গুলোকে তারা এনার্জি আর কার্বন সোর্স হিসেবে ইউজ করতেছে। ঠিক আছে? আর এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে তারা কার্বন সোর্স হিসেবে ইউজ করে। আচ্ছা, এখন দেখেন এই নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ডে কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে অর্গানিক নাইট্রোজেন থাকবে। অর্গানিক নাইট্রোজেন ব্রেকডাউন হয়ে কি হবে? অ্যামোনিয়া নাইট্রোজেন। অ্যামোনিয়া নাইট্রোজেন, তারপরে হচ্ছে এই যে অ্যামোনিয়া নাইট্রোজেন আবার অক্সিজেনের উপস্থিতিতে আবার এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এটা ব্রেকডাউন হয়ে নাইট্রেট নাইট্রোজেন হচ্ছে। এটা হচ্ছে নাইট্রিফিকেশন প্রসেস। এটা হচ্ছে ডিকম্পোজিশন প্রসেস। সো আপনাকে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করা হয় নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ড বলতে কি বোঝায়? জাস্ট এই ২ টা ইকুয়েশন লিখে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পরীক্ষায় আমরা আ মানে পরীক্ষাগারে ল্যাবে যখন আমরা টেস্ট করি, টেস্ট করার পরে দেখা যাচ্ছে যে এখানে এই সাইড বরাবর আমরা বিওডি ভ্যালু বসাচ্ছি, এই সাইড বরাবর হচ্ছে টাইম। টাইমটা কিসে? ডেজ এ। ঠিক আছে? আর এই সাইডে বিওডি ভ্যালু কিসে বসাচ্ছি? মিলিগ্রাম পার লিটারে। ঠিক আছে? এখন দেখেন বিওডির গ্রাফটা এরকম আসতেছে। আচ্ছা, এতটুকুর জন্য দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে যেই জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। তার মানে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ডের জন্য কোন ব্যাকটেরিয়াটা দায়ী বলেন তো? স্যার হেটারোট্রপিক। হ্যাঁ, হেটারোট্রফ। তার মানে এই অংশটুকুতে কাজ করতেছে হেটারোট্রফ ব্যাকটেরিয়া। আর এখানে হচ্ছে নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ড। নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ডে কোন ব্যাকটেরিয়াটা কাজ করতেছে? অটোট্রপিক। হ্যাঁ, অটোট্রফ। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদেরকে যদি পরীক্ষায় ২ টা জিনিসই জিজ্ঞাসা করা হয়, কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড আর নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ড, দেন ২ টা জিনিস ডেসক্রাইব করবেন, ইকুয়েশন গুলো লিখবেন, লিখে দেন এই ছবি দিয়ে খালি বুঝিয়ে দিবেন। ঠিক আছে? এখানে লিখে দিবেন হেটারোট্রফ আর এখানে লিখে দিবেন অটোট্রফ ব্যাকটেরিয়া। ঠিক আছে? আর এই যে এখানে এল নোট দিয়ে কি বোঝাচ্ছে? এল নোট দিয়ে বোঝাচ্ছে আল্টিমেট বিওডি। আল্টিমেট বিওডি বলতে আর এটা হচ্ছে কি? বিওডি 5। দেখা যাবে যে এটা হচ্ছে 5 ডেজ। এই 5 ডেজ টাইম এর মধ্যে দেখা যাবে যে বিওডির যে ভ্যালু সেটাকে আমরা বলতেছি বিওডি 5। ঠিক আছে? আর আল্টিমেট বিওডি বলতে কি বোঝাচ্ছি? মেক্সিমাম বিওডি লেভেল। এই যে এখানে দেখেন, এখানে এই গ্রাফের মধ্যে এটা কি মেক্সিমাম না? সো এখানে এটাকে ধরতেছে হচ্ছে আল্টিমেট বিওডি, যেটাকে আমরা এল নোট দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এখন দেখেন এই যে এখন আমরা কাজ করব হচ্ছে ইকুয়েশন এ আসবো। ইকুয়েশন গুলো ওরা কিভাবে বানাইছে? আচ্ছা, আমরা কিছুক্ষণ একটু হোল্ড করি। আজানটা শেষ হোক।
আচ্ছা, আমরা এখন এই যে কার্বনিসিয়াস যে অক্সিজেন ডিমান্ড এই যে কার্ভটা পেয়েছি, এই কার্ভটা থেকে আমরা মেইনলি এই ইকুয়েশনটা ওরা আর কি জেনারেট করেছে, ঠিক আছে? দ্যাট মিনস বিওডিটি ইকুয়াল টু এল নট টাইমস 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস কেটি। আচ্ছা, এখন প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি জানি। আচ্ছা, বিওডিটি এটা তো আমরা জানি, ঠিক আছে, এট টাইম টি, ঠিক আছে, আর এটার ইউনিট কি মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এল নট হচ্ছে আলটিমেট বিওডি, যেটাকে আমরা মিলিগ্রাম পার লিটার দিয়ে প্রকাশ করতেছি। টি, এখানে অবশ্যই মনে রাখবেন টিটা হচ্ছে সবসময় ডেজে নিতে হবে। আপনার টি যদি আওয়ারে থাকে সেটাকে আপনাকে ডেজে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি আমরা এখানে যে কেটা ইউজ করতেছি না, এই যে কে, এই কেটা হচ্ছে রিঅ্যাকশন রেট, এই কে এর মানটা হচ্ছে ডে ইনভার্সে আমরা আনতেছি। ডে ইনভার্সে আপনাকে যদি দেওয়া থাকে অবশ্যই এই টিটা আপনার ডেজে আনতে হবে, ঠিক আছে? সো এই ইকুয়েশনটা মনে রাখবেন, এই ইকুয়েশনটাতে আমরা এখন অঙ্ক করব, ঠিক আছে? এই ইকুয়েশনটা, তারপরে এর আগে যে আরেকটা ইকুয়েশন দেখালাম না আপনাদেরকে, এই যে এই ইকুয়েশনটা, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা এখন অঙ্ক করব। স্যার এটা কি স্মল কে? না, এটা হচ্ছে ক্যাপিটাল কে। ওকে স্যার। ক্যাপিটাল কে থেকে স্মল কে তে কিভাবে, মানে ক্যাপিটাল কে তো বুঝেন, এটা হচ্ছে যে আপনার হচ্ছে 10 বেস, ঠিক আছে, আর একটা হচ্ছে স্মল কে, সেটা হচ্ছে ই বেস। তো ই বেসে ওইটাতে কিভাবে কনভার্ট করা যায় ওটা আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, স্লাইডে আছে সবকিছু। জি স্যার। আচ্ছা আচ্ছা, এই জায়গাটুকু দেখা যাবে না, এই অংশটুকু আমি ম্যাথের মধ্যে ডিসক্রাইব করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে আরেকটা সূত্র মনে রাখতে হবে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখেন আমাদের হচ্ছে একটা টেস্টে, সে ফর সাপোজ আমাদের টেস্ট একটা ডাটা দেওয়া থাকবে, সেখানে টাইম আর হচ্ছে বিওডি এর মান দেওয়া থাকবে, আর সেখান থেকে আমরা কি জেনারেট করব, টাইম ডিভাইডেড বাই বিওডি তার হোল টু দি পাওয়ার 1/3 করে যে মানগুলো পাবো সেই মানগুলো এখানে লিখবো। লেখার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে আমরা কে এর মানটা আছে না, আমরা কে এর মানটা আসলে কিভাবে পাই সেই জিনিসটাই আমরা এখন ডেসক্রাইব করতেছি, ঠিক আছে? এই কে এর ভ্যালু আসলে কিভাবে পাবো যদি আমাদেরকে পরীক্ষায় দেওয়া না থাকে, তখন আমাদের দেখা যাবে যে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে টাইম দেওয়া আছে, বিওডি এর মান দেওয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে এই দুইটা থেকে আমাদের কি বের করতে হবে, এই টাইমটাকে আমার বিওডি দিয়ে ভাগ করব, ভাগ করে কি করব, 1/3 করব, 1/3 করে এই মানগুলো পাবো, ঠিক আছে? এরপরে হচ্ছে মানগুলা পাওয়ার পরে আমি একটা গ্রাফ পেপার নেব, নরমাল গ্রাফ পেপার। নরমাল গ্রাফ পেপারে এই এক্সিসে, ওয়াই এক্সিসে আমরা কি বসাবো, টি বাই বিওডি, এই যে এই মানগুলা, এই যে এখানে যে মানগুলা পাবো এগুলা বসবে কোন এক্সিসে, ওয়াই এক্সিসে বসবো, ঠিক আছে? আর এই যে এই সাইডে এক্স এক্সিসে কি সবগুলা টাইমের মান বসাবো, ঠিক আছে? এই মানগুলা বসানোর পরে তারপরে আমরা একটা কার্ভ আঁকবো, মানে আমরা একটা স্ট্রেট লাইন আঁকবো যেটা হচ্ছে বেস্ট ফিটেড স্ট্রেট লাইন, ঠিক আছে? দেখা যাবে যে আপনার পয়েন্ট গুলো এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে। বেস্ট ফিটেড কিভাবে আঁকে আপনারা তো জানার কথা, ঠিক আছে? দেন আপনারা একটা বেস্ট ফিটেড লাইন আঁকবেন। সেইখান থেকে এই যে ওয়াই অ্যাক্সিস কে যে ইন্টারসেক্ট করতেছে যতটুকু অংশ, দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করতেছে এখান থেকে এতটুকুর যেই মান থাকবে, সে ফর সাপোজ এখানে এটার মান কত পেয়েছেন, সে ফর সাপোজ এখানে এতটুকুর মান হচ্ছে 0.3, আমরা কিন্তু এখানে এই মানগুলা বসিয়েছি ওয়াই অ্যাক্সিস এ। বসানোর পরে আমরা এই ইন্টারসেক্টের সেটাকে আমি এ দিয়ে নির্দেশ করতেছি 0.3 টাকে, সে ফর সাপোজ। আর হচ্ছে এরপরে এই বি বলতে কি বোঝা যাচ্ছে, বি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে স্লোপ। স্লোপ কি বের করতে পারবেন এখানে, এই যে এখানে স্লোপ বি, স্লোপ কিভাবে বের করা যায় এখানে বলেন তো, এই লাইনের জন্য আমি স্লোপ বের করতে চাই। লম্বভাবে ভূমি করে বের করব। হ্যাঁ, লম্ববায় ভূমি আপনি যে কোনো পয়েন্ট নিবেন, পয়েন্ট নিয়ে আপনার সুবিধা মতো স্লোপটা বের করে নিবেন। স্লোপটা বের করার পরে এরপরে আপনার এ দ্বারা কি বুঝিয়েছে, এ দ্বারা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ ইন্টারসেপ্ট, আর বি দ্বারা কি বুঝিয়েছে, স্লোপ বুঝিয়েছে। এরপরে আমরা হচ্ছে এই যে কে এর মান, ক্যাপিটাল কে এর মান তখন আমরা বের করতে পারি কোন সূত্র, কে ইকুয়াল টু 2.61 বি ওভার এ, ঠিক আছে? সো এই ইকুয়েশনটাও মনে রাখবেন, ঠিক আছে? দ্যাট মিনস ক্যাপিটাল কে ইকুয়াল টু 2.61 বি ওভার এ। আচ্ছা, তারপর হচ্ছে বিওডি রেট কনস্ট্যান্ট, এখন হচ্ছে এই যে কে বেস 10 যদি হয়, আচ্ছা এটা এই ইকুয়েশনটা কিন্তু আমরা একটু আগে দেখেছি, কিভাবে দেখেছিলাম, প্রথম হচ্ছে বিওডি ইকুয়াল টু এল নট টাইমস 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস কেটি, এটাই ছিল না সূত্রটা? এখান থেকে আমরা কি এনেছি, শুধু এল নটের মানটা এই সাইডে নিয়ে এসেছি, ঠিক আছে? এরপর হচ্ছে ই বেস, যখন ই বসাচ্ছি তখন এই 10 এর জায়গায় কি চলে আসতেছে,
ই চলে আসতেছে, একই সাথে তখন কেটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কেটা কি আসবে, স্মল কে, ঠিক আছে। আর এই যে আপনি যদি এইখান থেকে যদি এইখানে আসতে চান, ঠিক আছে, তখন এই 10টাকে ই দিয়ে রিপ্লেস করতেছেন, একইভাবে কেটাকে স্মল কে দিয়ে রিপ্লেস করতেছেন। সো এখন আপনাকে যদি সে ফর সাপোজ আপনার এই ইকুয়েশন ইউজ করা লাগতেছে সামহাও কোনো কারণে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে পরীক্ষায় দিয়ে দিয়েছে আপনার ক্যাপিটাল কে, তখন ক্যাপিটাল কে থেকে স্মল কে তে যদি কনভার্ট করতে চান দেন এই ফর্মুলাটা ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে সিম্পল কম্পাউন্ড such as easily oxidized by complex materials such as difficult to assimilate. আচ্ছা, এখন দেখেন কে, এই যে কে এর রেট, এই যে কেটা, কে বলতে আসলে আমরা কি বুঝতেছি বলেন তো, কে বলতে আসলে কি বুঝিয়েছে, রিঅ্যাকশন রেট, ঠিক আছে। হ্যাঁ, রিঅ্যাকশন রেট। এখন কে এর মান যদি হাই হয় তাহলে বুঝতে হবে কি সেটা খুব সেই কম্পাউন্ডটা খুব ইজিলি বায়োডিগ্রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে সিম্পল কম্পাউন্ডস such as sugar, starch can easily utilized by the microorganisms, ঠিক আছে। দ্যাট আর যদি কে এর মান যদি লো হয়, ঠিক আছে, কে এর মান যদি লো হয় তাহলে বুঝতে হবে কি সেটা একটা কমপ্লেক্স ম্যাটেরিয়াল যেটা আপনার হচ্ছে খুব ডিফিকাল্ট টু অ্যাসিমিলেট করা, ঠিক আছে। এখান থেকে আর কিছু লাগবে না। এরপরে হচ্ছে, আচ্ছা, এরপরে আরেক মানে এতক্ষণ আমি আপনাদের প্রত্যেকটা সূত্রের সাথে লাস্ট কি কথাটা বললেন একটু আবার বলবেন? আচ্ছা, দেখেন কে এর মান যখন হাই হচ্ছে তখন কি সেটা একটা সিম্পল কম্পাউন্ড, সেটা খুব ইজিলি আপনার ব্রেকডাউন হচ্ছে মাইক্রোঅর্গানিজম দিয়ে। আর যদি কে এর মান যদি লো হয় তাহলে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাটেরিয়াল যেটা ডিফিকাল্ট, ঠিক আছে। আপনার সব লেখাই আছে স্লাইডে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইফেক্ট অফ টেম্পারেচার ইন দ্য রিঅ্যাকশন রেট। রিঅ্যাকশন রেটকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, কে দিয়ে, তাই তো। এখন এখানে টেম্পারেচারের একটা ইফেক্ট থাকে। দেখা যাচ্ছে যে মোস্ট বায়োডিগ্রেডেবল প্রসেসেস স্পিড আপ অ্যাজ এ, আচ্ছা এই জিনিসটাও কিন্তু আমি আপনাদের আগে একবার মেনশন করেছি। এই যে বায়োডিগ্রেডেবল প্রসেসটা কিন্তু অনেক বেশি অ্যাসিলারেট হচ্ছে যখন দেখা যাচ্ছে কি টেম্পারেচার বেশি থাকে। আর এই বায়োলজিক্যাল যে প্রসেসটা সেটা হচ্ছে আপনার খুব স্লো ডাউন হয় যখন টেম্পারেচারও কম থাকে, ঠিক আছে। সো সেইটার সাথেও কিন্তু তার মানে কি এই যে প্রসেস যে মানে এই যে বায়োলজিক্যাল যে প্রসেসটা খুব দ্রুত হচ্ছে, খুব স্লো ডাউন হচ্ছে, এটার সাথে কিন্তু কে এর সম্পর্ক, তাই না। একটু আগে এই যে এখানে বলেছি যেগুলা খুব ইজিলি ব্রেকডাউন হচ্ছে, ঠিক আছে, আর যেগুলা ব্রেকডাউন হতে খুব ডিফিকাল্ট, ঠিক আছে। সো সেটার সাথে সম্পর্ক থাকতেছে কি টেম্পারেচার, তাহলে তো এই জন্য কে এর ভ্যালু এই জন্য টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই জন্য এখন দেখেন আমরা হচ্ছে কে এর ভ্যালু টেম্পারেচারের সাথে একটা রিলেশন তৈরি করেছি। কে টি হচ্ছে যে কোনো টেম্পারেচারের জন্য, আর K20 হচ্ছে 20 এর জন্য, দেন হচ্ছে থিটার একটা মান দিয়ে দিয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট 1.047, এই যে তার মানে হচ্ছে আপনাকে KT = K20 × 1.047 T - 20, এই সূত্রটাও আপনাকে ইউজ করা লাগতে পারে, ঠিক আছে। সো এই সূত্রটাও মনে রাখবেন। এখন এই সবগুলো সূত্র ইউজ করে যে আমরা একটা এক্সাম্পল করব। আপনাদের ক্লাস এত ছোট ছোট যে মানে আসলে এই সময়ের মধ্যে কভার করাটা সো টাফ হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে এক্সাম্পল করতেছি আমরা, এরপরে হচ্ছে আরেকটা টপিক পড়বো সিওডি নিয়ে। এখন হচ্ছে আমরা বিওডি নিয়ে পড়তেছি, বিওডির আমরা একটা এক্সাম্পল করে ফেলি। আচ্ছা, a BOD test was conducted in a domestic wastewater at 30 degrees Celsius তাপমাত্রা, ঠিক আছে। The wastewater portion added to a BOD bottle was 20 ml into the dissolved oxygen and the dissolved oxygen values listed in the below. আচ্ছা, তার মানে হচ্ছে আমাকে কিছু টাইমের ডাটা দেওয়া আছে আর কিছু ডিসলভড অক্সিজেনের ডাটা দেওয়া আছে। আমাকে বের করতে বলা হয়েছে কি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ BOD3। BOD3 কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, 30, তাই না। আচ্ছা, আবার এখানে বলেছে যে ডিটারমাইন দ্য BOD রেট কনস্ট্যান্ট এট K30 জন্য। K30 জন্য আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব, এই যে এখানে যে ইকুয়েশনটা পেয়েছি, ঠিক আছে। একইভাবে আবার বলেছে কি ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ BOD5, আমাকে BOD5 বের করতে বলেছে। BOD5 কত ডিগ্রি হয়, হ্যাঁ বলেন, কার কোনো কোশ্চেন আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে এই অঙ্কটার সলিউশন আমরা দেখি। BOD3 এর আমরা সূত্র কি জানি, BODT = DOI - DOT। আচ্ছা, এখানে T এর জায়গায় সব 3 বসবে,
ঠিক আছে, এই যে এখানে 3, এখানেও 3, তার মানে বিওডি টি এখানে টি ছিল, এখানেও টি ছিল সূত্রের, ঠিক আছে। আর এখানে ও দিয়েছি কারণ হচ্ছে ইনিশিয়াল স্টেজের জন্য, ঠিক আছে। এখন দেখেন আর হচ্ছে পি, পিটা কি ছিল, ডিলিউশন ফ্যাক্টর, ঠিক আছে। এখন দেখেন ওরা বিওডি বোতলের কত ছিল, স্যাম্পল ভলিউম ছিল 20 ml, দ্যাট মিন্স 20 ডিভাইড বাই স্যাম্পল ভলিউম প্লাস ডিস্টিল ওয়াটার। এখানে এই জিনিসটা মেনশন করেনি, সো ওরা ধরে নিয়েছে 300। স্যাম্পল ভলিউম আর ডিস্টিল ওয়াটারের দুটোটা মিলিয়ে হচ্ছে 300 ওরা ধরে নিয়েছে। এখন দেখেন আরেকটা জিনিস, ডিও ইনিশিয়াল এর মান, এখান থেকে আপনি ডিও ইনিশিয়াল এর মান কোনটা নেবেন বলেন তো? Sir, 0 days. Yes. 0 ডেজ এর জন্য, হ্যাঁ, তার মানে হচ্ছে এই মানটা, তাই তো। আর ডিও 3 এর জন্য কোন মানটা নেবেন বলেন তো দেখি? 3 days এর জন্য। হ্যাঁ, 3 ডেজ এর জন্য এই যে এই মানটা, ঠিক আছে। দ্যাট মিন্স ঠিক সেটাই বসিয়েছে, সেটা বসিয়ে ওরা এত মিলিগ্রাম পার লিটার পেয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাকে বিওডি রেট কনস্ট্যান্ট K30 বের করতে বলেছে। আমরা K30 যখন বের করি তখন আমরা এটা একটা সূত্র জানি, তাই না? এখানে এই সূত্রের মধ্যে আমার K20 লাগবে। আমার কি K20 এখান থেকে কোনোভাবে বের করা পসিবল? K20 সম্পর্কে কিছু বলা আছে? বলা নাই। তাহলে আমাদের কোন প্রসিডিউরে যেতে হবে? আমাদেরকে যেতে হবে এই যে এই প্রসিডিউরে। এই প্রসিডিউরে থেকে কিন্তু আমরা K বের করতে পারতেছি। কি করতে হবে? আমাদেরকে একটা প্লট করতে হবে গ্রাফ, তাই না? তার মানে হচ্ছে আমাদেরকে ২ টা ভাবে K বের করতে পারে। একটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে, আরেকটা যদি আমাদের কোনো K20 এর মান দেওয়া না থাকে তাহলে আমাদেরকে গ্রাফ প্লট করে করতে হবে K এর মান। এখানে কোনো আমাদেরকে K20 কিছু বলা নেই। সো আমাদেরকে গ্রাফ প্লট করতে হবে। গ্রাফ প্লট করার জন্য আমাদের কি ছিল? ২ টা অ্যাক্সিস ছিল। একটা অ্যাক্সিসে এই y অ্যাক্সিসে কি ছিল? y অ্যাক্সিসে এই মানগুলো বসিয়েছিলাম না? আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা কি কোন অ্যাক্সিসে ছিল? y অ্যাক্সিসে। Sir, ওটা to the power 1/3 না স্যার? হ্যাঁ, 1/3, জি স্যার। ঠিক আছে। আর এই x অ্যাক্সিসে আমরা কিসের মান বসিয়েছিলাম? টাইম, যেটা ডেজ এ থাকতে হবে, ঠিক আছে। আর এই এসএস এর যে মানগুলো সেটা অবশ্যই এই মানগুলো আসবে, ঠিক আছে। এখন দেখেন 0 ডেজ এর জন্য, প্রথমত 0 ডেজ এর জন্য ডিও এর মান দেওয়া আছে। আমাকে শুধুমাত্র এতটুকু কি পরীক্ষায় দিয়ে দিবে, এতটুকু গিভেন, আর এতটুকু আমার নিজের বের করে নিতে হবে। এখন দেখেন বিওডি এর মান বের করতে হবে। এখন প্রথম স্টেজে আমি কি বিওডি এর মান পাবো? পাবো না, তাই না? তারপরে দেখেন একদিন পরে, তার মানে হচ্ছে এখানে এটা থেকে এটা বিয়োগ বলা যায়? আপনারা দেখেন এই মানটা কিভাবে আসছে? এই মানটা কিভাবে আসে? আপনারা খাতায় নোট ডাউন করেন, নাহলে কিন্তু বুঝবেন না। এটা থেকে এটা বিয়োগ করে ডিলিউশন ফ্যাক্টর দিয়ে ভাগ করেন। দেখেন তো আসে নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন এই মানটা কিভাবে পাইছেন? স্যার 0 days আর 2 days। হ্যাঁ, 0 ডেজ আর 2 ডেজ। তার মানে হচ্ছে আমার এই মানটা থেকে এটা বিয়োগ করতেছি, দেন তারপরে হচ্ছে ডিলিউশন ফ্যাক্টর। ডিলিউশন ফ্যাক্টর কত ছিল? 20/300। 20/300 দিয়ে ভাগ করার পরে এই মানটা পাচ্ছি, তাই তো? এখন বলেন এই মানটা আমি কিভাবে পাচ্ছি? স্যার 0 days আর 4 days স্যার। হ্যাঁ, সেম এক্সাক্টলি। হবে। সেম ভাবে, হ্যাঁ। তার মানে এই কলামটা আমাদের সেটেল ডাউন। সবকিছু আমরা বের করে ফেলতে পারবো। সবাই আশা করি পারবো। ঠিক আছে? আর এরপরে হচ্ছে এই যে টাইম বাই বিওডি একই জিনিস, এখানে কিছুই না। টাইম বাই বিওডি করে দেন তারপরে এটাকে 1/3 করবেন। ঠিক আছে? আপনার টাইমও জানেন, বিওডিও জানেন, দুটোই জানেন। ঠিক আছে? সো এই কলামটা বের করা আহামরি কোনো কঠিন বিষয় না। সো এরপরে যে গ্রাফ প্লট করবেন, সে ফর সাপোজ এরকম কতগুলো মান আসলো, আপনি কতগুলো ডাটা পাবেন। এই ডাটাগুলো পাওয়ার পরে আপনি বেস্ট ফিটেড লাইনটা আঁকবেন। বেস্ট ফিটেড লাইন আঁকার পরে এই যে এই অংশটুকু লাইন, যে মানে y অ্যাক্সিস যে ইন্টারসেপ্ট ছিল সেই মানটাকে a দিয়ে আমরা প্রকাশ করেছি। আর এটার যে স্লোপ ছিল, স্লোপটাকে আমরা b দিয়ে প্রকাশ করেছি। সো আমরা কিন্তু স্লোপটা বের করতে পারি। স্লোপটা আশা করি সবাই বের করতে পারবো। ঠিক আছে? আর এতটুকু ইন্টারসেপ্ট আমরা বের করতেই পারবো। তো ইন্টারসেপ্ট বের করার পরে দেন আমাদের হচ্ছে k এর মান লাগবে। কি? K30 এর মান। তাহলে কি বলা যায়? K30 ইকুয়াল টু, সূত্র কি ছিল? 2.61 b/a। ঠিক আছে? তাহলে আমরা b এর মানও জানি, a এর মানও জানি। এই দুটো বসিয়ে দেব, তাহলে কিন্তু আমরা K30 এর মান পেয়ে যাব। এতটুকু সবাই বুঝছি? জি স্যার।
আচ্ছা, এখানে সেম জিনিসটাই করেছে, এই যে এটা হচ্ছে স্লোপ, ঠিক আছে, আর এটা হচ্ছে এ হচ্ছে ইন্টারসেপ্ট করে দেন K30 মান পেয়েছে, ঠিক আছে। আমাদের ক্লাস টাইম শেষ স্যার, সরি, আমাদের ক্লাস টাইম শেষ। আচ্ছা আপনাদের অঙ্কটা শেষ করতে দেন। আপনারা সবাই দেরিতে জয়েন করেন, আমি কিভাবে ক্লাস শেষ করবো আপনাদের এত তাড়াতাড়ি করে? একটু ওয়েট করি, আমারও এরপরে ক্লাস আছে। আচ্ছা এখন দেখেন কে এর ইউনিট কি ছিল, ডে ইনভার্সে না, সো এই জন্যই পার ডে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের হচ্ছে BOD 5 চেয়েছে, এরপরে আমাদের ফাইনালি কি চেয়েছে, ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ BOD 5 at 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। এখন দেখেন আমাদের BOD 5 বের করতে হবে at 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন দেখেন আমরা কি জানি, K30 জানি না, একটু আগে বের করেছি কি K30, তাই না? আমাদের কি লাগবে, K20 লাগবে। তাহলে কি লেখা যায়, এই যে ইকুয়েশনটা কোথা থেকে আসছে, এই ইকুয়েশনটা আসছে আপনার এখান থেকে, এই যে এখান থেকে। আমাদের কি লাগবে, K20 লাগবে, তার মানে আমরা K30 জানি, তাই না? সো K30 মান বসিয়ে দিব, আমরা এখান থেকে K20 পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে T এর মান কত আসবে, এই Tটা বলেন তো? 30। এই যে এখানে সেম কাজটা করেছে, তারপর ডে ইনভার্স। এরপরে হচ্ছে আমাকে আমার কিন্তু হচ্ছে K30 বের করেছি, কারণ কি, কারণ হচ্ছে আমার BOD এর মান বের করার জন্য। আমার মেইন ফাইনাল টার্গেট হচ্ছে BOD 5 বের করতে হবে। এখন দেখেন BOD 5 তাহলে কিভাবে বের করা যাচ্ছে, এখন BOD 5 এর জন্য সূত্র হচ্ছে যে L নট, আর এখানে BOD 5 আসবে, এখানে 1 মাইনাস 10 টু দ্য পাওয়ার মাইনাস K20 টাইমস 3, তাই তো? এখন সমস্যা হচ্ছে আমি কিন্তু L নোটও জানি না, আমার L নোটটাও কিন্তু আননোন। L নোটটা কি, আলটিমেট BOD। সো আমি কিন্তু BOD 3 টা কিন্তু জানি, BOD 3 এর মান কিন্তু আমরা জানা, এই যে BOD 3, তাই না? 1 নম্বরে বের করে আসছি। সো আমি BOD 3 দিয়ে আমি L নোটের মানটা বের করব। এই যে L নোটটা আননোন আছে, সো আমি এই L নোটটা BOD 3 দিয়ে বের করব। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা L নোটটা যখন আমরা BOD 3 দিয়ে বের করব, এরপরে দেখেন BOD 3 এর মান আমরা জানা, এই জানা মানটা বসালাম। K30 এর মান, K30 এর মানও কিন্তু আমরা জানি, তাই না? এই যে K30, তাই জি না? স্যার। K30 মান বসিয়েছি, সবকিছু বসানোর পরে আমরা L নোটের মান পেয়ে গেছি। এই L নোটের মান আমরা এই যে এখানে এই ইকুয়েশনে যে BOD যে ইকুয়েশন সেখানে ইনপুট দিব, আর এখানে K20 আসবে, কারণ কি BOD 5 টা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হয়। সো এখানে K20 এর মান বসাবো, L নোটের মান বসাবো, সো আমরা ফাইনাল BOD পেয়ে যাচ্ছি, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদেরকে আজকে তো দেখানো দরকার। আচ্ছা দেখিয়ে দিই অল্প করে যতটুকু পারি, ঠিক আছে। আর এখানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো এই যে এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, COD হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আপনাদের পরীক্ষায় প্রায় আসতে পারে যে BOD বলতে কি বুঝো, COD বলতে কি বুঝো, BOD COD দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করো, এই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এখন দেখেন COD বলতে হচ্ছে, COD তে আমরা মেইনলি কি বুঝি, একটা ওয়েস্ট ওয়াটারের স্ট্রেংথ কতটুকু সেটা বুঝতেছি। এখানে COD এখানে হচ্ছে কেমিক্যালি অক্সিডাইজ করবে, ওখানে কি হয়েছে, ওখানে হচ্ছে বায়োলজিক্যালি সেটা হচ্ছে ডিগ্রেড করা হয়েছে, এখানে হচ্ছে কেমিক্যালি অক্সিডাইজ করবে, ঠিক আছে। আর COD টা কেন ইউজ করা হয়, ডিফাইন দ্য স্ট্রেংথ অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের স্ট্রেংথটা আমরা ডিফাইন করার জন্য এই COD টা ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা এখন টেস্ট প্রসিডিউরটা আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে, তাহলে টেস্ট প্রসিডিউর অংশ থেকে নিয়ে আমি বাকিটুকু দেখাবো না, কারণ এখানে আবার অঙ্ক আছে আপনাদের একটা COD এর। তো COD এর অঙ্কটা আমি করে দিব, আপনারা এতটুকু পর্যন্ত করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ক্লাসে গুগল ক্লাসরুমে জয়েন করলে দেখবেন যে ওখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, কতগুলো কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলোর অ্যান্সার করে আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে সাবমিট করে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যে BOD-র মাত্র একটা অঙ্ক করালাম, BOD-র অঙ্ক আরো একটা আমি দিব আপনাদেরকে, ওই অঙ্কটা আমাকে করে দিবেন। সো এই অঙ্কটা ভালোভাবে করবেন, আমি নেক্সট ক্লাসে BOD-র অঙ্ক করতে দিব, ঠিক আছে। আর COD-টা আমি আপনাদের কমপ্লিট করিয়ে দিব, ঠিক আছে। আর আপনাদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা